প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ মোবারক। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই স্বাস্থ্যবিধি মেনে যে যার বাসায় অবস্থান করে ঈদ উদযাপন করেছো। ঈদের পরে তোমাদের সাথে আজকে আমার অনলাইন ভিডিও ক্লাস প্রথম। আজকে আমি যেই শ্রেণী অর্থাৎ অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে আলোচনা করব। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে তোমাদের রয়েছে 10টি অধ্যায়। সেই অধ্যায়গুলো হলো: প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি 1947, তৃতীয় অধ্যায় হলো পাকিস্তান, রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য, চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা, পঞ্চম অধ্যায়ের সামরিক শাসন, আইয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন, সপ্তম অধ্যায় 1969 সালের গণ অভ্যুত্থান ও 11 দফা আন্দোলন, অষ্টম অধ্যায় 1970 সালের সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, নবম অধ্যায় মুক্তিযুদ্ধ 1971 এবং দশম অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লাহোর প্রস্তাব। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে বলি যে লাহোর প্রস্তাব কি। লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ বাংলার কৃতি সন্তান অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হক পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের অধিবেশনে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নিয়ে স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের যেই প্রস্তাব উত্থাপন করেন সেই প্রস্তাবটিকেই বলা হয় লাহোর প্রস্তাব। আর লাহোর প্রস্তাবকে কিন্তু অনেকে বলে যে পাকিস্তান প্রস্তাব, কারণ লাহোর প্রস্তাবের আবার তোমাদেরকে বলি 1939 সালে যে দ্বিজাতি তত্ত্ব আর লাহোর প্রস্তাব ছিল, দ্বিজাতি তত্ত্ব ছিল লাহোর প্রস্তাবের মূল ভিত্তি। মানে ভারতে তোমার হিন্দু জাতি এবং মুসলিম জাতি দুটি রাষ্ট্র, আর এই হিন্দু জাতি এবং মুসলিম জাতিকে নিয়ে দুটি আলাদা রাষ্ট্র, দুটি আলাদা জাতি গঠন ছিল দ্বিজাতি তত্ত্ব। আর এই 1939 সালে দ্বিজাতি তত্ত্ব ছিল লাহোর প্রস্তাবের মূল ভিত্তি। এখন আমরা আসি লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য কি। লাহোর প্রস্তাবের প্রথম বৈশিষ্ট্য ছিল ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। অর্থাৎ ভারতের যে কাছাকাছি অঞ্চলগুলো আছে, কাছাকাছি অঞ্চলগুলোকে মানে এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এ সকল অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সকল স্থানে মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। 4 নম্বর বৈশিষ্ট্য ছিল নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রে অন্যান্য সংখ্যালঘুদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদের অধিকার এবং স্বার্থ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে সংবিধানে। 5ম বৈশিষ্ট্য ছিল উক্ত বিষয়গুলোকে দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে বিষয় উপরে যে 4টি
বিষয়, এই 4টি বিষয়কে ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদের সংক্ষেপে মূল বক্তব্য, লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বৈশিষ্ট্য এটা তুলে ধরেছি। তোমরা এই 5টা বৈশিষ্ট্য সারা জীবন মনে রাখবে, এটা তোমাদের সব সময় কাজে লাগবে। আচ্ছা, তোমাদের প্রশ্নে আসতে পারে যে লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য আলোচনা করো। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। এই যে এই ধরনের লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত। স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। এই যে তোমরা লক্ষ্য করো এখানে কোটেশনের মধ্যে একটা কথা, তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। এটা কেন বলা হয়? তোমরা লক্ষ্য করো 1947 সালে পাকিস্তান সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী শুরু থেকেই হায়েনার মতো আমাদের উপর শোষণের বিষবাষ্প ছুড়ে দেয়। তারা প্রথমেই আমাদের 56% বাঙালির মুখের ভাষা বাংলাকে নিশ্চিহ্ন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েও চরমভাবে ব্যর্থ হয়। আমরা পরবর্তীতে দেখি যে 1952 সালের ভাষা আন্দোলনে আমরা জয়লাভ করি এবং পরবর্তীতে বাঙালির দুর্বার আন্দোলনের মুখে পাকিস্তান সরকার বিদেশ সন্ত্রস্ত হয়ে 1956 সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। পরে আমরা দেখি 1952 সালে আমরা ভাষা আন্দোলনে জয়লাভ করি। 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। যুক্তফ্রন্ট নির্বাচনেও আমরা অভূতপূর্ব সাফল্য লাভ করি। এরপরে আমরা দেখি যে 1962 সালে শিক্ষা আন্দোলনে আমরা জয়লাভ করি। এরপরে আসি আমরা 1966 সালের 6 দফা। 1966 সালের 6 দফা ছিল বাঙালি জাতির প্রাণের দাবি, বাঁচার দাবি, স্বায়ত্তশাসনের দাবি। কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী 6 দফাকে বিচ্ছিন্নতাবাদের নীলনকশা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদের জনক হিসেবে আখ্যায়িত করে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে মোট 34 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এক মিথ্যা মামলা দায়ের করে। পরবর্তীতে ছাত্রদের 11 দফা এবং দুর্বার গণ আন্দোলনের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। এইভাবে আমরা 69 গণ অভ্যুত্থানে জয়লাভ করি। তারপরে আসি 1970 সাধারণ নির্বাচন। 1970 সাধারণ নির্বাচনেও আমরা কেন্দ্রীয় বা জাতীয় পরিষদের নির্বাচনে 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করি। কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের হাতে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তরে নানা রকম টালবাহানার আশ্রয় নেয় এবং পরবর্তীতে আমরা দেখি যে 25শে মার্চ কালরাত্রিতে তারা আমাদের নিরীহ বাঙালির উপর নির্বিচারে গণহত্যা চালায়। পরে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ঘোষণা দেন এবং এভাবে আমাদের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। এই যে লাহোর প্রস্তাবের পরে ক্রমান্বয়ে আমাদের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেই রাজনৈতিক ঘটনা প্রবাহের মাধ্যমে আমরা কি করি, প্রতিটা ঘটনাতে প্রতিটা অধ্যায়ে আমরা জয়লাভ করি এবং দেখি 1971 সালের 16ই ডিসেম্বর আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে জয়লাভ করি। এই হলো তোমাদের যদি আসে লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। তাহলে তোমরা 40 সালের পরে যে আমাদের রাজনৈতিক ঘটনাগুলো 1952 সালে ভাষা আন্দোলন,
1954 সালে যুক্তফ্রন্ট, 1966 সালে 6 দফা, 1969-68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 গণ অভ্যুত্থান, 1970 সাধারণ নির্বাচন এবং 1971 অসহযোগ আন্দোলন। তোমরা এইভাবে ব্যাখ্যা করে সর্বশেষ লিখবে যে আমরা এই ঘটনাগুলোর আলোকে দেখলাম যে লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। প্রিয় শিক্ষার্থী, লাহোর প্রস্তাবের সম্পর্কে যদি তোমাদের কোনো আরও প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে। আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যেখানেই থাকো ভালো থাকো। আমরা জানি আমরা এক বৈশ্বিক দুর্যোগপূর্ণ অবস্থা এবং মহামারীর মধ্যে আমরা অবস্থান করছি। যত কিছুই হোক, আমাদের ক্লাসে যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতো, আমাদের কাছেও ভালো লাগতো, তোমাদের সাথে আমাদের ইন্টারেকশনটা হতো। কিন্তু আসলে অনলাইন ক্লাস যতই হোক আমরা তোমাদেরকে চরমভাবে মিস করি। কিন্তু তারপরও তোমাদের পড়াশোনার সুবিধার্থে বা তোমাদের পাঠে মনোযোগী করার জন্য আমাদের ধামরাই সরকারি কলেজ কর্তৃক এই আয়োজন। যারা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা তোমাদের জন্য অনলাইন শ্রেণী কার্যক্রমের এই মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং সবাই সবার জন্য দোয়া করবে। আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা যাতে সুস্থ থাকো। আমরা দোয়া করি আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাই, আমরা আগের মতো স্বাভাবিকভাবে ক্লাসরুমে ফিরে যাই। এই পরিস্থিতি আমাদের কারোই কাম্য না। তো সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।